আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম যাত্রাপথ। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। ঝাঝার পরেই গাড়ি একেবারে খালি হইয়া গেল। এতটা সুবিধা যে হইবে তাহারা আশা করে নাই। এতক্ষণ পর্যন্ত যে ভিড়ের মধ্যে তাহাদের কাটিয়াছে, কথা কওয়া দূরের কথা, পাশাপাশি দুজনে বসিতেও পায় নাই। গাড়িতে তিল ধারণের জায়গা ছিল না। নিজেদের মধ্যেই বন্দোবস্ত করিয়া মেয়েদের তাই একদিকের একটা বেঞ্চি ছাড়িয়া দেওয়া হইয়াছিল। পুরুষেরা বাকি বেঞ্চিগুলি ও সুটকেস ট্রাঙ্কের উপর যেখানে যেমন সুবিধা বসিয়াছিলেন। মধুপুর হইতে গাড়ি খালি হইতে আরম্ভ করিয়াছিল। ঝাঝায় তাহাদের দুইজন বাদে আর সকলেই মোটঘাট সমেত নামিয়া গেলেন। নতুন কেহ সেখান হইতে গাড়ি ছাড়া পর্যন্ত ওঠে নাই। সুতরাং পরের স্টেশন পর্যন্ত এবং ভাগ্য ভালো হইলে আরও বহুদূর তাহারা একেবারে নির্ঝঞ্ঝাটে যাইতে পারিবে। গাড়ি ঝাঝা হইতে ছাড়িতেই মলিনা মাথার ঘোমটা সরাইয়া মুখ ফিরাইয়া একটু হাসিল। অজয় এই হাসিটুকুরই প্রত্যাশা করিতেছিল। বলিল, এধারে এসো। ওধারে যাইতে মলিনার আপত্তি দূরের কথা, ব্যগ্রতাই আছে। ঝাঝায় গাড়ি ছাড়িবা মাত্র সে ভাবিতেছে অজয় তাহাকে কখন ডাকিবে, কিন্তু একটু লজ্জা হয় নাকি। সে মাথা নিচু করিয়া একটু হাসিয়া বলিল, ওধারে কেন? অজয় গম্ভীর হইবার ভান করিয়া বলিল, গাড়ির এধারেই বসতে হয়। মলিনা হাসিয়া ফেলিল, কই, গাড়িতে তো লেখা নেই। সব কথা কি লেখা থাকে? বুঝে নিতে হয়। বারে, তুমি এধারে আসতে পারো না বুঝি? মুখে বলিলেও মলিনা কিন্তু উঠিয়া আসিতে দেরি করিল না। গাড়িতে জায়গা প্রচুর, কিন্তু তাহাদের বসিবার ধরন দেখিয়া তাহা মনে হয় না। দুজনে ঘেঁষাঘেঁষি হইয়া বাহিরের দিকে মুখ করিয়া বসিয়াছে। খোলা জানলা দিয়া শীতের দুপুরের ঈষৎ উষ্ণ মধুর হাওয়া ঝড়ের মতো ট্রেনের কামরায় ঢুকিয়া মলিনাকে একটু ব্যতিব্যস্ত করিয়া তুলিতেছে। গায়ের কাপড় সামলাইয়া বসিতে মাথার চুলগুলি উড়িয়া উড়িয়া মুখে পড়ে। মুখের চুলগুলি ঠিক করিতে গেলে আঁচল উড়িয়া আসিয়া মুখে চাপা দিয়া দেয়। মলিনার দুরবস্থা দেখিয়া নিজেই তাহার চুলগুলা সরাইয়া দিয়া অজয় বলিল, জানালা বন্ধ করে দেব? ওমা, তাহলে কি দেখব? গাড়ি চড়ে যদি বাইরের কিছু দেখতে পেলাম না তবে লাভ। ভেতরে দেখবার কিছু নেই কেন? এর মধ্যেই আমাতে অরুচি হয়ে গেছে। খুব কথা ঘুরোতে পারো, তবু মুখটা ঘোরাতে পারলাম না তো। বাহ বাহ, এই ঘুরিয়েছি, হয়েছে। তোমার দেখতে ইচ্ছে করে না? কি দেখব বাইরে? কেন, কি সুন্দর বন জঙ্গল, মাঠ, চাষিদের বাড়ি। আমার কিন্তু ওই রকম বাড়িতে থাকতে বড় ইচ্ছে করে। ও ইচ্ছেটা ট্রেনের এই কামরাটা বোধহয় তৈরি হওয়া অবধি প্রতিদিন শুনে আসছে। তার মানে সবাই একদিন ট্রেনে চড়ে ও কথা বলে। তা আমিও না হয় বললাম। আমি তো আর অসাধারণ কেউ নই যে শুধু নতুন কথা বলবো। কিন্তু যা বলো তাই যে নতুন লাগে। খুব হয়েছে, থাক। কিছুই হয়নি এখনো। আচ্ছা, এইরকম একটা কামরা বরাবর একলা পেলে কিরকম মজা হতো? মলিনা বলিল, বাবা, সে কত টাকা। হোক না কত টাকা, কিন্তু কি সুন্দর হয়। অত টাকা খরচ তা বলে? অজয় হাসিয়া ফেলিল, তুমি কি ভাবছ আমি এক্ষুনি রিজার্ভ করতে যাচ্ছি?
না, মলিনা তা মোটেই ভাবে নাই। কথাটা একরকম নিজের অজ্ঞাতে অজয়কে খুশি করিবার জন্যই সে বলিয়াছে। অজয় যে অমন একটা বেহিসাবি কাজ করিয়া বসিতে পারে সেরকম ধারণা করিবার মতো কিছু পায় নাই। বরং এ বিষয়ে সামান্য, এখনো অতি সামান্য কেমন একটু খোঁজ তাহার মনে আছে। হাওড়া স্টেশনে উঠিবার সময় কুলির ব্যাপারটা তাহার ভালো লাগে নাই। সামান্য 2টা পয়সা লইয়া অতখানি হইচই, অমন ঝগড়াঝাটি, কেলেঙ্কারি। হ্যাঁ, একটু কেলেঙ্কারি বই কি, তাহার স্বামী যে করিতে পারে এ যেন সে কল্পনাই করিতে পারে না। ব্যাপারটা তাহার ভালো লাগে নাই, কিছুটা সেটা নয় এই বলিয়া অবশ্য সে সেটা উড়াইয়া দিয়াছে, কিন্তু একেবারে ভুলিতে পারিয়াছে কি? কুলিটাকে দাঁত খিচাইয়া উঠিবার সময় তাহার স্বামীর মুখের সেই অপ্রত্যাশিত বিকৃতি, সেটুকু সে মনে করিয়া রাখিতে সত্যই চায় না। আশ্চর্যের বিষয়, সে মুখ মনে পড়িলে কেমন যেন অহেতুক তাহার একটা ভয় হয়। এটা তাহার অবশ্য নেহাত ছেলে মানুষই। কিন্তু সত্যই কুলিটাকে 2টা পয়সা দিলে কি ক্ষতি ছিল? গোড়ায় কথা দিয়া শেষে অমন কম দিলে সে তো গোলমাল করিবেই। সামান্য একটু ব্যাপার এমন করিয়া মনে রাখা তাহারই নিশ্চয় অন্যায়, কিন্তু কামরা শুদ্ধ লোকের মধ্যে তাহার কি লজ্জাই করিয়াছিল। বিশেষ করিয়া এমন একটা দিনে অমন ব্যাপার না ঘটিলেই হইত নাকি? বিবাহ হইয়াছে তাহাদের মাস 6, কিন্তু বিবাহের পরই বাবার অসুখের জন্য তাহাকে বাপের বাড়ি থাকিতে হইয়াছে, এবং অজয় তাহার চাকরিস্থল পাটনা ছাড়িয়া একবারের বেশি দেখা করিতে আসিতে পারে নাই। সুতরাং তাহারা পরস্পরের কাছে একেবারে নূতন বলিলেই হয়। এই প্রথম সে শুধু যে স্বামীর সঙ্গে তাহার কর্মস্থলে যাইতেছে তাহা নয়, এতখানি একত্র থাকিবারের সুযোগও সে এই প্রথম পাইয়াছে। এ যাওয়ার অপূর্বতা ওই ছোট ঘটনায় কেমন যেন একটু ক্ষুণ্ণ হইয়াছে। তাহার স্বামী যে একটু হিসাবী এটুকু অবশ্য মলিন এইটুকু পথের মধ্যেই না বুঝিয়া পারে নাই। সে নিজে অন্যরকম আবহাওয়ায় মানুষ। তাহার বাবা এক জীবনের মধ্যে বহু পুরুষের অর্জিত বিশাল সম্পত্তি সদ্ব্যয়ে ও অপব্যয়ে উড়াইয়া দিয়া ফতুর হইয়া আসিয়াছেন। তাহাদের বাড়িতে অর্থের মূল্য সে অন্যভাবে বুঝিতে শিখিয়াছে। তাই অজয়ের ছোটখাটো আচরণ তাহার কাছে বুঝি কেমন অদ্ভুত ঠেকে। পানওয়ালার কাছে একটা অচল দোয়ানি চালাইয়া তাহার সেই অদম্য উল্লাস একটু অস্বাভাবিক নয় কি? মলিনা সত্যই বিস্মিত না হইয়া পারে নাই। বর্ধমান হইতেই ভিড় শুরু হইয়াছিল। তাহার আগে তাহারা একদিকেই বসিয়াছিল। 2-4টা কথা বলিবারও সুযোগ তখন ছিল। মেমারি হইতে একদল সাঁওতাল কুলি মজুর না জানিয়া শুনিয়া তাহাদের ইন্টার ক্লাসে উঠিয়া পড়ে। গাড়ি তখন ছাড়ে ছাড়ে। তাহাদের কাকুতি মিনতিতে কেহ আর তাহাদের নামাইয়া দিতে পারে নাই। মেঝের উপরই তাহারা সকলে মিলিয়া কোনো রকমে বসিয়াছে। বর্ধমানে তাহারা নামিয়া যাইবার আগে মলিনা অজয়কে একবার চুপি চুপি বলিয়াছে, দেখো ওই সাঁওতাল মেয়ে দুটো আমাদের দেখিয়ে কি বলা বলি করছে। তোমায় দেখে অবাক হয়েছে বোধ হয়। আহা, আমায় দেখে হবে কেন, তোমায় দেখে হয়েছে। ভাবছে বোধ হয় এমন সুন্দর লোকের এমন পেঁচার মতো বউ। ইস, খুব যে ঠাট্টা শিখেছ। কিন্তু মলিনা
ঠাট্টা ঠিক করে নাই। মলিনা কুৎসিত অবশ্য নয়, কিন্তু অজয় সত্যই সুপুরুষ। 10 জনের মধ্যে দাঁড়াইলে তাহাকে আলাদা করিয়া দেখিতেই হয়। তাহার কাছে মলিনা নিতান্ত সাধারণ। মলিনার মনে সেজন্য যদি একটু গর্ব থাকে, তাহা হইলে দোষের কিছু নয় নিশ্চয়। এমন সুন্দর মুখ হাওড়া স্টেশনে সেই কুলির ব্যাপারে কি করিয়া অমন কুৎসিত দেখাইয়াছিল কে জানে। তাহার মনে সেই দৃশ্য যেন কাঁটার মতোই বিধিয়া আছে, দেখা যাইতেছে। বর্ধমান স্টেশনে গাড়ি থামিতে সাঁওতাল কুলিরা নামিয়া গিয়াছিল, কিন্তু গাড়ি আবার ভর্তি হইয়া গিয়াছিল নূতন যাত্রীর ভিড়ে। ভারী একটা মজার ব্যাপার হইয়াছিল সে স্টেশনে। ঠিক মজার বুঝি বলা চলে না, কারণ সেই প্রথম অজয় তাহার উপর রাগ করিয়াছে, সত্যকার রাগ। মলিনা যে ধারে মেয়েদের সঙ্গে বসিয়া আছে, সেই ধারেই স্টেশনের প্ল্যাটফর্ম। গাড়ি ছাড়িবার কিছু আগে অজয় বলিয়াছে, কিছু মিহিদানা সীতাভোগ নিলে হয় না? তাহার পর নিজেই বলিয়াছে, থাকগে, যত পচা জিনিস। কিন্তু খানিক বাদে তাহার কি খেয়াল হইয়াছে, বেশি নয়, আনা চারেকে নেওয়া যাক, দুজনের ওই যথেষ্ট, কি বলো? গাড়ির এত লোকের মাঝে বসিয়া মলিনা আর কথা বলিতে পারে নাই, ঘাড় নাড়িয়া সায় দিয়াছে। অন্যান্য জানালায় অপরাপর যাত্রীরা তখন নিজেদের সওদা করিতে ব্যস্ত। মলিনার পাশের জানালা হইতেই ফেরিওয়ালাকে ডাকিয়া অজয় তাহার হাতে একটা সিকি বাহির করিয়া দিয়াছে। বিভ্রাট হইয়াছে তাহার পর। অজয়ের অসুবিধে দেখিয়া মলিনা নিজেই হাত বাড়াইয়া ফেরিওয়ালার দেওয়া ঠোঙাটি গ্রহণ করিতে গিয়াছে। সেইটুকুই তাহার বোকামি। ধরিবার দোষে ঠোঙাটি আর ভিতরে পৌঁছায় নাই। প্ল্যাটফর্মে পড়িয়া গিয়া সমস্ত খাবার ছড়াইয়া নষ্ট হইয়া গিয়াছে। মলিনা এমনি লজ্জায় এতটুকু হইয়া গিয়াছিল, কিন্তু সহসা স্বামীর অতটা তিক্ত কণ্ঠ সে আশা করে নাই। ফেললে তো? আশ্চর্য! কথাগুলি নয়, গলার স্বর ও মুখের অস্বাভাবিক কাঠিন্যই মলিনাকে বিমূঢ় করিয়াছে। অজয় সত্যই রাগ করিয়াছে। চেষ্টা করিয়াও সে রাগ অজয় যে গোপন করিতে পারিতেছে না, তাহা স্পষ্ট বোঝা যায়। গেল 4 আনা পয়সা জলাঞ্জলি, একটু ভালো করে ধরতে হয় না? গাড়ির অন্যান্য অনেকে বরং সহানুভূতির স্বরে বলিয়াছে, হাত ফসকে অমন যায় মশাই, আফসোস করে আর কি হবে, ও আবার কিনে নিন। অজয় বিরক্ত মুখে কিন্তু শুধু ফেরিওয়ালাকেই খানিকক্ষণ অসাবধানতার জন্য বকাবকি করিয়াছে, কিনিবার আর নাম করে নাই। এসব ছোটখাটো ব্যাপারকে আমল দেওয়া উচিত নয়। মলিনা ইহাতে পাছে স্বামীকে সামান্য একটু ছোট ভাবিতে হয়, সেই জন্য নিজের উপরই রাগ করিয়াছে। দোষ তাহার নিজেরই। তাহার বাপের বাড়ির সংসারে সব কিছুই আলগা। সেখানে সে কোনো বিষয়েই সাবধানী হইতে শেখে নাই। নূতন করিয়া নিজেকে তাহাকে গড়িতে হইবে এবার। তাছাড়া এসব তুচ্ছ জিনিস ধর্তব্যই নয়। যেখানে তাহাদের সত্যকার আনন্দলোক, সেখানে তো ইহার স্থান নাই। মলিনা এই সব কথা জানিত বুঝি একটু অন্যমনস্ক হইয়া গিয়াছিল। অজয় এবার তাহাকে নাড়া দিয়া বলিয়াছে, কি ভাবছ? মলিনা হাসিয়া বলিয়াছে, কিচ্ছু না। বাহ, কতক্ষণ চুপ করে আছো জানো? বাড়ির জন্য মন কেমন করছে না তো? তা করতে নেই? নেই কেন? কিন্তু আমাকে কি একেবারে ভুলে যেতে হয়? মলিনা হঠাৎ একটা কথা মনে হওয়ায় বলিয়া ফেলিয়াছে, আমি ভুলব কেন?
তুমি বরং মাঝে ভুলে গেছিলে। কখন আবার? এমনভাবে কথাটা বলিবার মলিনার ইচ্ছা ছিল না, কিন্তু যখন মুখ দিয়া বাহির হইয়া গিয়াছে বলিয়া ফেলাই ভালো। আহা, মনে নেই যেন? ঝাঝায় যারা নেমে গেল গো, তোমার দিকে থেকে থেকে চাইছিল, নামবার সময়ও পিছু ফিরে তাকালো। তুমিও তো চাইছিলে, আমি যেন দেখিনি। অজয় হাসিয়া উঠিয়াছে। মলিনা আবার বলিয়াছে, বেশ সুন্দরী, কিন্তু তোমার সঙ্গে মানাতো, তবে ভারী বেহায়া বাপু। অজয় হাসিয়া বলিয়াছে, বেহায়া বলছো কেন? ইস, বড্ড বাজলো যে, আলাপ হয়েছে নাকি? অজয় হঠাৎ গম্ভীর হইয়া বলিয়াছে, আলাপ? হ্যাঁ, আলাপ তো ছিল। তাহার পর একটু থামিয়া বলিয়াছে, আর একটু হলে ওর সঙ্গে বিয়ে হয়ে যেত যে। মলিনা উৎসুক হইয়া বলিয়াছে, ও মা, সে কি? তবে কথা কইলে না যে? অজয় তেমনি গম্ভীরভাবে বলিয়াছে, কথা আর কি কওয়া যায়? মলিনার মুখ বুঝি একটু ম্লান, তবু উৎসুকভাবে সে বলিয়াছে, কি হয়েছিল বলো না গো। সে বলিতে কি ভালো লাগে? বিশেষ তোমার কাছে কি উচিত? না না, খুব উচিত, তুমি বলো। অজয় শুরু করিয়াছে, তখন কলকাতাতেই থাকি, আমার সঙ্গে সেখানেই আলাপ। আমাদের বাড়ির পাশেই থাকতো, মস্ত বড় লোকের একটি মাত্র মেয়ে, বাপের অগাধ সম্পত্তি। সেরকম তো সাজ পোশাক নয়, ইন্টার ক্লাসে যাচ্ছে, ওই রকম স্বভাব, এখন আরও ওই রকম হয়ে গেছে। আমার সঙ্গে আলাপ ভারী অদ্ভুতভাবে। অজয় দীর্ঘ একটা কাহিনী বলিয়া চলিল। সে কাহিনীর শেষ দিকে অজয় নিজেই যেন উত্তেজিত হইয়া উঠিয়াছে মনে হইল। আমি বলিলাম, তা হয় না লতা, তুমি অনেক সুখে মানুষ হয়েছ, আমার সঙ্গে অত কষ্ট করতে পারবে না, বিশেষ তোমার বাবার যখন অমত। লতা বলল, বাবার অমত বিয়ে হয়ে গেলে আর থাকবে না, তুমি এত ভীরু? বললাম, আমি ভীরু নই লতা, কিন্তু তোমার বাবা মনে করবেন তার সম্পত্তির লোভে আমি তার একমাত্র মেয়েকে ভুলিয়ে নিচ্ছি, এ আমি সহ্য করতে পারবো না। তুমি যদি গরিবের মেয়ে হতে। লতা আমায় বাধা দিয়ে বলল, বেশ, বাবার কোনো কিছু আমরা স্পর্শ করব না। তবু এ হয় না লতা, তুমি আমার জন্যে কষ্ট সহ্য করতে রাজি হতে পারো, কিন্তু তোমায় তেমন করে রাখতে আমার পৌরুষে বাঁধবে। আমার যদি শুধু কিছু সম্বল থাকতো, তোমার নিজেরও যদি থাকতো, আমায় কষ্টে রাখতে তোমায় হবে না। তুমি দাঁড়াও বলে লতা ওপরে উঠে গেল। তারপর কি করলো জানো? ফিরে এসে একটি বাক্স আমার হাতে দিলে, রূপোর কাজ করা বেশ বড় বাক্স, কি ভারী সে। কি হবে লতা? জিজ্ঞাসা করলাম। বলল, এ আমার মার গয়না, আমায় দিয়ে গেছেন, এ আমার নিজের সম্পত্তি, এতে আমার বাবার এতটুকু অধিকার নেই। অবাক হয়ে বললাম, এ তো আমি নিতে পারবো না লতা, তুমি পাগল হয়েছ? পাগল হইনি, তবে হব। তুমি যদি রাজি না হও তো এক্ষুনি আমি চিৎকার করব, বলবো তুমি লুকিয়ে এটা নিয়ে পালাচ্ছিলে। আমি হতভম্ব হয়েও হাসলাম একটু, তারপর চট করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বললাম, আচ্ছা তাই হবে, কিন্তু এমনভাবে তো যাওয়া যায় না। তুমি এইখানে এটা নিয়ে দাঁড়াও, আমি গাড়ি ডেকে নিয়ে আসি। লতা হেসে বলল, কিন্তু দেরি করো না, আমায় এ অবস্থায় চাকর বাকর দেখলে কি ভাববে? এক্ষুনি আসছি বলে বেরিয়ে এলাম, আর ফিরিনি। তারপর অজয় চুপ করিয়া উত্তেজিতভাবে মলিনার দিকে তাকাইল। মলিনা তখন ক্লান্ত ম্লান মুখে বাহিরের দিকে চাহিয়া আছে। না, কোনো ঈর্ষার বেদনায় নয়,
গল্প যে বানানো তাহা সে আরম্ভ হইতে না হইতেই বুঝিয়াছে। কোথায় সে নিদারুণভাবে যে আঘাত পাইয়াছে তাহা সে নিজেও বুঝাইতে পারিবে না, কিন্তু হঠাৎ তাহার সমস্ত জীবন যেন শূন্য হইয়া গিয়াছে। ট্রেনের এই কামরা যেন বদ্ধ কারাগার। নিঃশ্বাস লইবার জন্য তাহাকে মুখটা বাহিরে না বাহির করিলে চলিতেছে না। অজয়ের মনে তখনও বুঝি তাহার গল্পের নেশা লাগিয়া আছে। সহসা মলিনার দিকে চাহিয়া তাহার মনটা খারাপ হইয়া গেল। মনে হইল এই নিতান্ত সাধারণ মেয়েটিকে চিরজীবনের বোঝারূপে বহন করায় কোনো উন্মাদনাই নাই।